প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়নাঘরে রাখা হবে, রাজশাহীতে মিলন। রাজশাহী সহ সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু। 2 বছরের সাজা এড়াতে 4 বছর পলাতক অবশেষে ধরা। রাজশাহীতে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দীর্ঘদিন পর বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে পরপর 2টি ঈদ উদযাপন করতে পেরেছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, এই শান্তির পেছনে সরকারের কোনো ভূমিকা নেই, বরং দেশের মানুষ নিজেরাই নিজেদের উৎসব উদযাপন করেছেন। বুধবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছরের ছাত্র জনতার আন্দোলনের মুখে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসররাও আত্মগোপনে আছে। তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। মিলন বলেন, ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে আর আসতে দেওয়া হবে না। তিনি স্বেচ্ছায় আসবেন না, জনগণই তাকে টেনে হিচড়ে দেশে ফিরিয়ে আনবে এবং তারই বানানো আয়নাঘরে বন্দি করে রাখবে। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সময়ে কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি। কথা বললেই নির্যাতন আর হয়রানির শিকার হতে হতো। অথচ এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সরকারের কথা ভুলতে পারছে না। মিলন আরো বলেন, মাত্র 10 মাসে আওয়ামী লীগ এবং তার দোসররা দিশেহারা হয়ে পড়েছে। অথচ বিএনপি দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে নির্যাতন সহ্য করেছে। অনেকে বাড়িতে ঘুমাতে পারেননি, আত্মীয় স্বজনও পাশে থাকতে ভয় পেয়েছে। 5 আগস্টের পর যারা বেরিয়ে আসছেন এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশতে চাইছেন, তাদের বিষয়ে সাবধান থাকতে হবে। আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মিলন বলেন, ধানের মধ্যে থাকা আগাছা তুলে ছুঁড়ে ফেলতে হবে। মনোনয়ন যিনি পাবেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরগ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন। রাজশাহী সহ সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা। এবারে এই পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অংশ নিয়েছে 1,33,613 জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় কমেছে 4,500-এরও বেশি পরীক্ষার্থীর সংখ্যা। রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতে এই বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 68,960 জন ছাত্র এবং 64,553 জন ছাত্রী। এবছর শিক্ষা বোর্ডের অধীনে 755টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত 8 জেলায় কেন্দ্র রয়েছে 207টি। শিক্ষা বোর্ড বলছে, এবছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 1,33,613 জন শিক্ষার্থী, যা বিগত বছরের তুলনায় 4,544 জন পরীক্ষার্থী কম। 2024 সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 1,38,157 জন। 2023 সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 1,40,115 জন। আর 2022 সালে পরীক্ষার্থী ছিল 1,29,423 জন। কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সতর্কতা থাকায় শিক্ষার্থীদের মানতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি। পরীক্ষা চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত। পরীক্ষা বেশ ভালো পরিবেশেই শুরু হয়েছে। কোথাও থেকে আমরা কোনো গোলযোগ বা কোনো সমস্যার কথা পাইনি। ইনশাআল্লাহ আমাদের 207টা কেন্দ্রে এই রাজশাহী বোর্ডের অধীনে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষার কিছু দাপ্তরিক কাজ আছে, এছাড়া জেলা উপজেলা লেভেলের প্রশাসনিক সহযোগিতা, আইন শৃঙ্খলার বিষয়গুলোও এবং রাস্তাঘাটের যানজটের বিষয়টাও আমরা নজরে রেখেছি। এখন পর্যন্ত কোনো খারাপ সংবাদ আমরা পাইনি। মাস্ক পরার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্টুডেন্ট এবং যারা অনেক জায়গায় এটা প্রতিপালিত হচ্ছে।
বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল, রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার এস.এম. বায়েজিদ উল ইসলাম। বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন তারা। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজশাহীতে 938টি অভিযান পরিচালনা করে 597টি মামলা দায়ের করা হয়েছে। এ সময়ে 602 জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 কেজি 711 গ্রাম হেরোইন, 622 বোতল ফেন্সিডিল, 3139 পিচ ইয়াবা এবং 123 কেজি গাঁজা। অভিযানে মাদক কারবারে ব্যবহৃত বেশ কিছু যানবাহন এবং নগদ 13,47,000 টাকা জব্দ করা হয়েছে। দায়েরকৃত 597টি মামলার মধ্যে এখন পর্যন্ত 34টি মামলায় সাজা হয়েছে। এর মধ্যে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে 1 জন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট 16 জন গ্রেফতার হয়েছে। গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে 1 জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে 15 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 10 জন, মাদক মামলায় 1 এবং অন্যান্য মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী বিশাল হক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ আমবাগান এলাকার আসিফুল হক গামার ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে 2,97,00,000 কৃষককে কৃষি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে জানালেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি ও তার ব্যবহার কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। উত্তম কৃষি চর্চা নিয়ে কৃষি ল্যাবের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিতে সম্পৃক্ত করা, কৃষি ল্যাব স্থাপন, কৃষি বিপণন সহ 10টি বিষয়ে মূল কাজ করছে কৃষি অধিদপ্তর। একই সাথে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তরকে আরও বেশি সক্রিয় করারও কথা উল্লেখ করেন তিনি। কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য, আধুনিক বাজার ব্যবস্থার উপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, পার্টনার প্রোগ্রাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা সহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর দুর্গাপুরে জুয়েল রানা হত্যা মামলার মূল আসামি তোফাজ্জল হোসেন লাবুর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর হারিয়াপাড়া স্কুল মোড়ের সামনে এই মানববন্ধনে অংশ নেয় স্থানীয় শতাধিক মানুষ। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের 19 দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মানববন্ধনে বক্তারা বলেন, গত 4 জুন রাত আনুমানিক 1টার দিকে তোফাজ্জল হোসেন লাবু পেছন দিক থেকে শক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে জুয়েল রানাকে। পরে তিনি কোনো রকমে বাড়িতে ফিরলেও
পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে 2 দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে 6 জুন জুয়েল রানা মারা যান। ঘটনার পরদিন 5 জুন দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও 19 দিন পার হয়ে গেলেও মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বক্তারা আরো বলেন, আমাদের ভাইকে যারা মেরে ফেলেছে তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি না দিলে আমরা রাজপথ ছাড়ব না। এদিকে অভিযোগ উঠেছে, অভিযুক্ত তোফাজ্জল হোসেন লাবুর পক্ষ নিয়ে মামলা তুলে নিতে জুয়েল রানার পরিবারের ওপর হুমকি দিচ্ছেন আবু হানিফ, হাসান আলী, আমিনা বেগম এবং নেহার বেগম নামে কয়েকজন। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন খুনিকে আড়াল করার চেষ্টা করা হলে তার সমাজে ভুল বার্তা দেবে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ এবং দ্রুত আইনি পদক্ষেপ চাই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 4 বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত 7:15টার দিকে উপজেলার মোনাকষা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু উপজেলার চাঁদশিকারী দর্জিপাড়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে। পাবনার ঈশ্বরদী উপজেলায় চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ। তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টরস কম্পার্টমেন্টের কন্টেইনমেন্টের অভেদ্যতা এবং দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করেছে প্রকল্প সংস্থা। পরীক্ষায় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, 4 বছর ধরে বাবু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে 2021 সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে আদালত তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 3000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খান জানান, 2 বছরের সাজা এড়াতে তিনি 4 বছর পলাতক ছিলেন। আটক আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ধান চালের বাজার দর নিয়ন্ত্রণে নওগাঁয় অবৈধ মজুদ বিরোধী অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর থেকে জেলার বেশ কয়েকটি চালকল এবং গুদামে অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। এ সময় মিলগুলোতে ধান ও চালের অবৈধ মজুদ, খাদ্য উৎপাদন এবং আইন লঙ্ঘন সহ নানা অনিয়মের সন্ধান পাওয়া যায়। এ সময় মিল ও গুদাম মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ইতোমধ্যে নওগাঁ সদরের হাপানিয়া এলাকায় লাইসেন্স না থাকায় একটি চালকলে 2000 টাকা এবং অবৈধ মজুদ অবস্থার গায়ে মূল্য চালের নাম না লেখায় আরেকটি চালকলে আরও 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও এই অভিযান চলে। নওগাঁর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, অভিযান চলাকালে নওগাঁ সদরের হাপানিয়া এলাকার বরেন্দ্র রাইস মিলে লাইসেন্স নবায়ন না থাকায় এই মিলে 2000 টাকা এবং অবৈধ ধানের মজুদ এবং চালের বস্তার গায়ে মূল্য এবং চালের নাম না লেখায় কেএস অটোমেটিক চালকলের 20,000 টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরাদ হোসেন জানান, ধান চালের বাজার দর নিয়ন্ত্রণে চালকলগুলোতে ধান ও চালের অবৈধ মজুদ, খাদ্য উৎপাদন এবং আইন লঙ্ঘন সহ নানা অনিয়মের সন্ধান পাওয়ায় নওগাঁ সদর সহ 11 উপজেলায় অভিযান চালানো হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ হোসেন। নওগাঁয় গত সপ্তাহ থেকে হঠাৎ করে চালের দাম প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা এবং 50 কেজির বস্তায় 100 থেকে 150 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।